যে 22 লক্ষ মানুষকে মৃত বলে দিয়েছেন, আধার কার্ড বন্ধ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ বলছি, আপনাদের এত সাহস হলো কি করে? হ্যাঁ, আমাদের সাহস আছে, মানবাধিকার কর্মী হিসেবে সাহস, আমরা সাহসের সঙ্গে বলছি। থ্রেট করছেন, তোমরা প্রশ্ন করেছো। আর কি বলছেন দেখবেন, ওই যে যেটা পাওয়া যাচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছেন যে আমাদের সম্পর্কে প্রশ্ন করা, বিচারপতিদের নিয়ে প্রশ্ন করা যাবে না। বিচারপতিরা কি মঙ্গল গ্রহ থেকে স্পুটনিক করে এসছেন? নির্বাচন কমিশন বলছে 10 লক্ষ দেখা হয়ে গেছে। হ্যাঁ, তো তাদের নাম কেন প্রকাশ হলো না এখনো পর্যন্ত? 63 লক্ষ নাগরিককে তারা ভোটাধিকার কার্যত কেড়ে নিয়েছে। এবং বিপদটা দেখুন, যে 22 লক্ষ মানুষ মৃত বলেছে, মৃত মানুষ মানে হচ্ছে তার আধার কার্ড বন্ধ হয়ে করে দেবে, এবং ফলে তার ব্যাংক অ্যাকাউন্ট এবং যে সমস্ত সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে সবুজ সাথী থেকে শুরু করে সমস্ত কিছু, এমনকি ধরুন আধার কার্ড, আপনি যদি কোথাও রেলের টিকিট কাটতে যান, কী চাই? আধার কার্ড। আপনি কলকাতার বাইরে কোথাও কাজ করতে গেলে কি লাগবে? আধার কার্ড। এমনকি আজকাল কলকাতায় যে সমস্ত বড় বড় কমপ্লেক্সে মানুষ হাউসকিপিংয়ের কাজ করেন, সেখানেও দেখবেন থানা থেকে কি বলছে, বাড়িতে কাজের লোক রাখলে থানায় সেই কাজের মানুষের আপনার আধার কার্ড জমা রাখবেন। অর্থাৎ এই যে 22 লক্ষ মানুষকে মৃত বলে দিয়েছেন, আধার কার্ড বন্ধ হয়ে যাবে। কিন্তু এর অধিকাংশই, বেশিরভাগই তারা জীবিত। ফলে তাদের কী পরিমাণে দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে ফেলা হলো। সুপ্রিম কোর্টের রায় মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়েছে। যদি বলে কেন বলছেন এটা? ট্রাইব্যুনাল, আমার সঙ্গে বলবো, সারা দেশের মানুষের নিশ্চয়ই স্মরণে আছে আসামে যে ফরেনার্স ট্রাইব্যুনাল। ভাবুন তো, কলকাতা হাইকোর্টের ট্রাইব্যুনাল হবে সুন্দরবনের মানুষ, যে বিডিও অফিসে আসতে পারে না, বা ধরুন সেই কোচবিহারের মানুষ, কিংবা আপনার পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের আদিবাসী মানুষ, সে কলকাতা হাইকোর্টে আসবে। হ্যাঁ, এবং এনআরসির সময় একটা সাধারণ হিসাব পাওয়া গিয়েছিল যে ধরুন একটা পরিবারের একজন পিছু 19,000 টাকা তখন এনআরসির সময়, যদি 3 জনের নাম থাকে পরিবারে, এমনও আছে তো যে 3 জনের নাম আছে, তাহলে ভাবুন তো, যার রোজগারের রাস্তা সব বন্ধ করে দেওয়া হলো, আর তাকে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হলো। এবং এটা আমি বারবার করে বলেছি, এখনও বলছি, ভারতবর্ষের আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, জনপ্রতিনিধিত্ব আইন, এই আরও এদেরকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছে যে ভোটার তালিকা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। 8,100 আরএসএসের লোককে এনেছিল, সেই আরএসএসের লোকদের যেহেতু আটকানো হলো, ফলে দুর্ভোগ আরও। কেন 8,100 আরএসএসের লোক, বিজেপির লোককে আটকানো হলো? ফলে আদালতের এই রায় নাগরিকদের, ভোটারদের আরও দুর্দশা বাড়ালো। আপনি ভাবুন যে যারা এর মধ্যে 63 লক্ষ ইতিমধ্যেই বাদ গেছে, তাদের কি হবে? হ্যাঁ, নির্বাচন কমিশন বলছে 10 লক্ষ দেখা হয়ে গেছে। হ্যাঁ, তো তাদের নাম কেন প্রকাশ হলো না এখনো পর্যন্ত? 3 নম্বর হচ্ছে যে বিচারের প্রাথমিক দর্শনের প্রাথমিক কথা হচ্ছে যে আমার সম্পর্কে বিচার হবে, আমি অনুপস্থিত থাকব আমার বাইরে। আর তার চেয়েও বড় কথা, কালকে কি বলেছেন সুপ্রিম কোর্ট? বলেছেন যে আমাদের সম্পর্কে প্রশ্ন করা, বিচারপতিদের নিয়ে প্রশ্ন করা যাবে না। বিচারপতিরা কি মঙ্গল গ্রহ থেকে স্পুটনিক করে এসছেন? সৌমিত্র সেন কলকাতা হাইকোর্টের ইমপিচ হয়নি, তার ইমপিচ করতে যাওয়া হয়েছিল দুর্নীতির কারণে। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন ভগবতী প্রসাদ ব্যানার্জি, তিনি অন্যায়ভাবে সল্টলেকে জমি নিয়ে বাড়ি তৈরি করেছিল। দীর্ঘকাল মামলা করার পরে সে বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। হ্যাঁ, বিচার হয় না। এমনকি
এমনকি জাস্টিস লোয়া যিনি সোহরাবুদ্দিন শেখ হত্যা মামলায় অমিত শাহকে বিচারক হিসেবে তিনি ছিলেন, তার মৃত্যু, হ্যাঁ, তিনি মানে রহস্যজনক মৃত্যু, সেই তার বোন লিখিতভাবে বলেছেন, নিরঞ্জন ট্যাকলে সাংবাদিক, তার বই আছে, হু কিল জাস্টিস লোয়া, তার বোন বলেছেন, এবং সেই বইতে সেই সাংবাদিক লিখেছেন বোম্বে হাইকোর্টের চিফ জাস্টিস 100 কোটি টাকা 100 কোটি টাকা যে জাস্টিস লোয়াকে দিতে চেয়েছিলেন। তো এই অভিযোগ তো আছে, বিচার বিভাগের বিরুদ্ধে প্রশ্ন তোলা যাবে না। হ্যাঁ, বিচারকদের রায় সম্পর্কে প্রশ্ন তোলা যাবে না। কি থ্রেটের ভাবে বলছেন, থ্রেট করছেন, তোমরা প্রশ্ন করেছো। আর কি বলছেন দেখবেন, ওই যে যেটা পাওয়া যাচ্ছে কোর্টের প্রসিডিংস, তার 2 নম্বর প্যারায় বলছেন যে ব্লেম গেম চলছে, মানে বলছেন যে দুপক্ষ কাউকেই বিশ্বাস করেন, মানে আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো এবং যে কেড়ে নিল দুজনকে সমান জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। যে নির্বাচন কমিশন 156 জন মানুষকে হত্যা করলো, তাকে আর তার বিরুদ্ধে আমি অভিযোগ করছি দুজন এক জায়গায়, কি ল্যাঙ্গুয়েজ! বলছি আপনাদের এত সাহস হলো কি করে? হ্যাঁ, আমাদের সাহস আছে, মানবাধিকার কর্মী হিসেবে সাহস, আমরা সাহসের সঙ্গে বলছি। হ্যাঁ, এই 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 কোর্টের, এই সুপ্রিম কোর্টের বিচারপতিরাই তো বলেছিলেন যে বেল ইজ রুল, কমিটাল টু জেল ইজ অ্যান এক্সেপশন। তাহলে ওমর খালিদ শারজিল ইমামদের ক্ষেত্রে কি বলছেন? 5 বছর জেলে আছেন দেখেই জামিন দিয়ে দিতে হবে, এবং এটা পারে যে 1 বছরের মধ্যে আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তা আপনার কোর্টই তো করেছে। তাই এগুলো প্রশ্ন করব না, মানবাধিকার কর্মী হিসেবে সব প্রশ্ন করব। জানি যে বিচারকদের তারা নিজেরা ইম্পিউনিটি ভোগ করে, তারা নিজেরা নিরাপত্তা ভোগ করেন, আর জনগণ খুন হয়ে যাচ্ছেন, হ্যাঁ, তারা প্রশ্ন করতে পারবেন না। আমরা মানবাধিকার কর্মী হিসেবে সুপ্রিম কোর্টের এই অ্যাটিচিউড, বাংলা বিরোধী অ্যাটিচিউড, এবং সামগ্রিকভাবে বাংলার মানুষকে দুর্দশা ফেলার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়ার সুপ্রিম কোর্টের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমরা মানবাধিকার কর্মীরা বলবো। সুপ্রিম কোর্টই গোটা এসআইআর প্রক্রিয়াটাই বেআইনি। হ্যাঁ, যেখানে সুপ্রিম কোর্ট একটা পক্ষের, আমি তো প্রথমেই বলেছি যে ষড়যন্ত্র, বিজেপির ষড়যন্ত্র, আরএসএসের ষড়যন্ত্র, বিজেপির বাংলা দখলের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ক্রমাগত সেই ষড়যন্ত্রকে হাওয়া দিয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে ট্রাইব্যুনাল কী হবে? হ্যাঁ, ট্রাইব্যুনালে তো এখন থেকেই তো বোঝা যাচ্ছে কেন হবে না। এত মানুষকে তুমি না ডাউটফুল করে রেখে দিচ্ছ, কেন হবে না যে সকলেই ভোট দিতে পারবে? আমাদের দাবি হচ্ছে 25 সালে পশ্চিমবাংলায় সামারি রিভিশনের পরে যে বেরিয়েছিল, তালিকা বেরিয়েছিল, সেই তালিকা অনুযায়ী নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে।